আজকের গল্পটা এমন এক বেসবল টিমের যাদের কাছে দামি প্লেয়ার কেনার মতো কোনো বাজেট ছিল না, তাই তারা টুর্নামেন্ট জিততে বেছে নিয়েছিল স্রেফ গাণিতিক সমীকরণকে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন স্ট্র্যাটেজিক মুভি আপনি এর আগে কখনো দেখেননি। এই মুভিটির কনটেক্সট এতটাই ইউনিক যে শুরুতে আপনাদের কিছুটা অদ্ভুত লাগলেও ধীরে ধীরে নিজেদের ভেতর এক ধরনের জেদের অস্তিত্ব অনুভব করবেন, যেটা মুভিটি দেখার সময় আমিও অনুভব করেছিলাম। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ইন্সপাইরেশনাল এই হাই ভোল্টেজ মুভিটি এখনো পর্যন্ত বাংলায় কেউ এক্সপ্লেন করেনি, তাই আমি নিয়ে চলে আসলাম মানিবল মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে আমরা সরাসরি মেইন ভিডিওতে রিডাইরেক্ট হই। গল্পের শুরুতে আমাদেরকে বিলি বিনকে দেখানো হয়। সে ছিল ওকল্যান্ড অ্যাথলেটিক্স নামক একটি আমেরিকান বেসবল টিমের জেনারেল ম্যানেজার। আমরা দেখি বিলি অনেক দুঃখী ও উদাসীন হয়ে মন খারাপ করে বসেছিল, কারণ তার টিম দ্য নিউ ইয়র্ক ইয়াংকিস 2001 সালের আমেরিকান সিরিজে হেরে যায়। তাই সে সেখানকার অথরিটির কাছে গিয়ে এই বিষয়ে বললে সে বিলিকে এই বলে সান্ত্বনা দেয় যে পরের বার তারা নিশ্চয় চ্যাম্পিয়ন হবে। কিন্তু বিলি বুঝতে পারে সে মিথ্যা আশ্বাস দিচ্ছে, তাই সে জানায়, আমরা পরের বারও হেরে যাব, কারণ একটি ভালো টিম গঠন করতে যে পরিমাণ বাজেটের প্রয়োজন হয় তা আমাদের কাছে নেই। তখন স্পোর্টস অথরিটি জানায়, দেখো বিলি, আমরা হলাম এই লিগের ছোট্ট একটি মার্কেট মাত্র, তাই আমরা লিগের জন্য আমাদের বাজেটকে এর থেকে আর বাড়াতে পারবো না। এটা শুনে বিলি সেখান থেকে বেরিয়ে আসে এবং তার লিগের আরও একটি স্পোর্টস কমিউনিটি মিটিংয়ে অ্যাটেন্ড করে, যেখানে সকলে তাদের টিমের আনসাকসেসফুলনেসকে কেন্দ্র করে তাদের নিজেদের মতো ডিসকাশন করছিল। তারা তাদের প্লেয়ারকে রিপ্লেস করা এবং নতুন প্লেয়ারকে অ্যাড করার বিষয়ে কথা বলছিল, কিন্তু বিলি চুপ করে থাকে, কারণ সে জানে যে তাদের টিমের মেইন প্রবলেম এটা না যেটা নিয়ে তারা ডিসকাস করছে। সেখানে একজন বিলিকে তার মতামত দিতে বললে সে জানায়, আপনারা কেউই এখনো পর্যন্ত আমাদের টিমের মেইন ফল্টই ফাইন্ড আউট করতে পারেননি। আপনারা উপর দিয়ে লজিক খাটাচ্ছেন। প্রত্যেক সেশনে আমাদের ব্যর্থতার কারণ হলো বাজেট। একটি সাকসেসফুল টিম গঠন করতে অন্যান্য লিগ যে পরিমাণ বাজেট করে সেই তুলনায় আমরা তাদের বাজেটের 50%ও করি না। শুধু প্লেয়ার ছাঁটাই বাছাই করা মানে টিমকে মডিফাই করা নয়, বরং প্লেয়ারদের সমস্যাগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে মিটিং শেষ করে বিলি ক্লিভল্যান্ড ইন্ডিয়ান্স নামক অন্য একটি বেসবল লিগের অফিসে চলে আসে। এটা হলো সে সময়কার সবচেয়ে ফেমাস বেসবল লিগ। বিলি অফিসের বাইরে কিছু প্লেয়ারদের বেসবল প্র্যাকটিস করতে দেখে তার নিজের শৈশবে ফিরে যায়, যখন সে অনেক ট্যালেন্টেড একজন বেসবল প্লেয়ার ছিল। সবাই তাকে 5 টুল প্লেয়ার নামে ডাকত, ক্রিকেটের ভাষায় যাকে বলে অলরাউন্ডার। বিলি তখন এতই প্রখর খেলোয়াড় ছিল যে স্কাউটসরা তার বাবা মাকে জানায় তারা যেন বিলিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার পরিবর্তে তাকে প্রফেশনাল বেসবল ক্লাবে ভর্তি করায়। এরপর বিলি যখন রিসেপশনে বসেছিল তখন তাদের প্রিমিয়াম অফিস দেখে নিজেদের ভাঙাচুরা অফিসের কথা মনে পড়ে বিলির। এছাড়াও দেওয়ালে টাঙানো ক্লিভল্যান্ড ইন্ডিয়ান্সের নানা উইনিং মোমেন্টসের পোর্ট্রেট পিকচার দেখে সে ভাবতে থাকে একদিন তাদেরও সময় আসবে যেদিন তার টিমও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ ক্লিভল্যান্ড ইন্ডিয়ান্সের জেনারেল ম্যানেজার বিলিকে ডেকে পাঠায়। বিলি অফিসে গিয়ে ম্যানেজার মার্কের সাথে প্লেয়ার ট্রেডিং বিষয়ে আলোচনা করে, যেখানে সে কিছু প্লেয়ারদের মাঝে ট্রেড করাতে চায়। বিলি ক্লিভল্যান্ড টিমের একজন স্পেশালিস্ট প্লেয়ারকে চেয়েছিল, যার নাম ছিল রিকার্ডো রিঙ্কন। ম্যানেজার রিঙ্কনকে তাদের টিমে রিপ্লেস করে দিতে রাজি হয়, কিন্তু সমস্যাটা বাধে তখন যখন পিটার ব্রাড নামের একজন ম্যানেজারের কাছে কিছু একটা হুইসপার করলে ম্যানেজারের মত বদলে যায় এবং সে রিঙ্কনকে আর দিতে চায় না। এরপর বিলি সেই মিটিং থেকে বেরিয়ে চলে আসে পিটারের ডেস্কে, যেখানে সে পিটারকে জানায় সে ম্যানেজারকে এমন কি বলেছিল যে সেকেন্ডের মধ্যে তার মত বদলে গেছে। উত্তরে পিটার জানায়, আপনি যে প্লেয়ারকে চেয়েছেন তাকে আমার পার্সোনালি ভালো লাগে। আমি এই টিমের প্লেয়ারদের ডেটা অ্যানালাইজার। আমার কাজ হলো স্ট্রং প্রোফাইলের প্লেয়ারদেরকে স্কোয়াডের ভেতর রাখা, তাই আমি ওই প্লেয়ারকে স্কোয়াড থেকে সরাতে নিষেধ করেছি। এখানে আপনাদেরকে বলে রাখি, এই পিটার ছিল ইকোনমিক্সের স্টুডেন্ট। সে তার ইকোনমিক্যাল থটসের মাধ্যমে বেসবল প্লেয়ারদের ডেটা অ্যানালাইসিস করে থাকে। তো এবার বিলি পিটারকে কিছু কথা বলার জন্য সাইডে ডাকে। পিটার তাকে কিছু মূল্যবান কথা বলে, যেমন সে জানায় বাজেট বাড়িয়ে অনেক দামি প্লেয়ারকে কেনা যায় ঠিকই, কিন্তু এটা সব সময় আইডিয়াল চয়েস নাও হতে পারে। বর্তমানে আমাদের দেশের সবচেয়ে দামি প্লেয়ারের বেস প্রাইস হলো $7.5 মিলিয়ন। তাকে কেনার জন্য সকল লিগ ওত পেতে থাকে, কিন্তু এমনও দেখা গেছে অনেক সময় তার থেকেও কম মূল্যবান প্লেয়ার আবার ওই দামি প্লেয়ার থেকেও ভালো পারফর্ম করছে। এটা শুনে বিলি পিটারকে হঠাৎই জিজ্ঞাসা করে বসে সে কোন পর্যন্ত পড়ালেখা করেছে। উত্তরে পিটার জানায় সে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এটা শুনে বিলি সেখান থেকে চলে যায়, কারণ তার মতে স্পোর্টসের সাথে ইকোনমিক্সের কোনো কানেকশন নেই। কিন্তু বাড়িতে ফিরে বিলির কোথাও না কোথাও পিটারের বলা কথা বারবার মনে পড়তে থাকে। সে তখনই পিটারকে কল করে বলে,
যেহেতু তুমি ইকোনমিক্সে এক্সপার্ট, সেহেতু আমি চলে আসার পর তুমি নিশ্চয়ই আমার বিষয়ে অ্যানালাইসিস করেছো। আমিও তো একসময় বেসবল প্লেয়ার ছিলাম, সেই হিসাবে তুমি আমাকে কি ফার্স্ট রাউন্ডেই ব্যাটিংয়ে নামাতে? ওপাশ থেকে পিটার উত্তর দেয়, হ্যাঁ, আপনি চলে আসলে আমি আপনাকে নিয়ে স্টাডি করেছি, কিন্তু আমি আপনাকে ফার্স্ট রাউন্ডে না নামিয়ে বরং 9th রাউন্ডে নামাতাম এবং টাকার পরিবর্তে স্কলারশিপ দিতাম। পিটারের থেকে এই কথা শুনে বিলি ইমপ্রেস হয়ে যায় এবং বলে, এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আমি তোমাকে কিনে নিয়েছি, কাল তুমি আমার সাথে দেখা করবে। পরের দিন আমরা দেখি পিটার বিলির সাথে দেখা করে আর এবার তারা দুজনে এক হয়ে যায়। পিটার কম্পিউটার নিয়ে বসে পড়ে প্লেয়ারদের ডেটা অ্যানালাইসিস করতে। এই নতুন উদ্যোগ দেখে কেউই তেমন ভরসা করতে পারছিল না তাদের উপর, কিন্তু এখানে বিলি ও পিটার নিজেদের মধ্যে এক অদৃশ্য রিলেশন ক্রিয়েট করে ফেলে এবং তারা একে অপরকে বুঝতে শুরু করে। বিলি আন্ডাররেটেড প্লেয়ারদেরকে খুঁজতে শুরু করে, অপরদিকে পিটার ওই সকল আন্ডাররেটেড প্লেয়ারদের প্রোফাইল চেক করতে থাকে। সে তাদের অ্যাবিলিটি সহ যাবতীয় বায়োডাটা অ্যানালাইসিস করা শুরু করে, যেখানে তারা টোটাল 25 জন আন্ডাররেটেড প্লেয়ারকে খুঁজে পেয়েছিল। তাদের ভেতর পর্যাপ্ত ট্যালেন্ট আছে, কিন্তু তারা আন্ডারডগ হয়ে আছে, অর্থাৎ তাদের পারফরম্যান্স ভালো হওয়া সত্ত্বেও কেউ তাদেরকে চেনেই না। পিটার ফাইনালি ব্রাডফোর্ড নামের এক আন্ডাররেটেড প্লেয়ারকে খুঁজে পায়, যার ফিজিক্যাল ডেটা, প্লেয়িং হিস্ট্রি এবং গেম স্কোর সবকিছুই ছিল হাই এন্ড, কিন্তু শুধু একটি কারণে সে আজ আন্ডাররেটেড, সেটা হলো তার বোলিং স্টাইল। যদিও ব্রাডফোর্ড ছিল একজন ভালো পিচার, কিন্তু অতীতে সে তার অদ্ভুত অ্যাকশনে বল থ্রো করার জন্য সমালোচনার জন্ম দেয় এবং এক পর্যায়ে সে সকলের অগোচরে চলে যায়। এই প্লেয়ারকে তারা $3 মিলিয়ন বিনিময়ে কেনার জন্য লিস্টে রেখে দেয়। নেক্সট সিনে দেখা যায় বিলি তাদের কমিউনিটি মিটিংয়ে পিটারকে সামিল করে। মিটিংয়ের অন্যান্য মেম্বার্সরা এই নতুন মুখ সম্পর্কে জানতে চাইলে বিলি জানায়, এর নাম পিটার আর এ হলো একজন ইকোনমিস্ট, সে ডেটা অ্যানালাইসিসে এক্সপার্ট আর আমি তাকে প্লেয়ারদের ডেটা অ্যানালাইসিস করার জন্য হায়ার করেছি। এরপর মিটিং শুরু হয়, প্লেয়ার রিপ্লেসিং ডিসকাশন চলতে থাকে, কিন্তু বিলি ও পিটার মিলে যে 3 জন আন্ডাররেটেড প্লেয়ারকে সিলেক্ট করেছে তাদের কথা শুনে বাকি সদস্যরা বলতে থাকে, এরা তো বহুদিন যাবৎ অফ ফর্মে রয়েছে, এদের ফিটনেসও তো ঠিক নেই, টিমে এরা কোনো প্রকার সুফল বয়ে আনতে পারবে না। এই কথা শুনে বিলি জানায়, আমরা প্লেয়ারদের সম্পর্কে সঠিকটা জেনেই তাদেরকে সিলেক্ট করেছি, তাদের এফোর্ট আর পটেনশিয়াল সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা রয়েছে। এরপর বিলি নতুন সিলেক্টেড ওই 3 জন প্লেয়ারদের নাম ও তাদের প্রাইস বলতে শুরু করে। 1 নম্বরে ছিল জেরেমি, যার মূল্য ধরা হয়েছে $2.8 মিলিয়ন পার ইয়ার। 2 নম্বরে আছে সেই ব্রাডফোর্ড, যার মূল্য $3 মিলিয়ন, এবং লাস্ট প্লেয়ার হলো ডেভিড জাস্টিস। কিন্তু ডেভিডের কথা শুনে সকলে বলতে থাকে, ডেভিডের পায়ে জোর খুবই কম, ও ঠিকভাবে দৌড়াতেও পারে না, ওকে টিমে রাখা আর না রাখা সমান। এটা শুনে বিলি বলে, মানুষ শুধু ডেভিডের পায়ের দুর্বলতাকেই দেখে, কিন্তু এই পায়ের সমস্যা ছাড়া তার যে বাকি সকল অ্যাবিলিটি অনেক হাই সেগুলোকেও দেখে না। সে কম মূল্যে আমাদের টিমের জন্য একদম পারফেক্ট প্লেয়ার। কিন্তু ততক্ষণে মিটিং অন্যদিকে মোড় নেয়, সকলে বিলির এগেনস্টে যাওয়া শুরু করে। এর মাঝে এক পর্যায়ে একজন তো পিটারকে বলেই বসে, এই ছেলের কাজ কি এখানে? বিলি জানাই, আমি আগেই বলেছি সে একজন ডেটা অ্যানালাইসিস্ট। এটা শুনে তারা আবারও বলে, এই ছোট বাচ্চা এমন কি বা সুফল বয়ে আনতে পারবে আমাদের টিমের জন্য? তো এখানে এই মিটিংয়ে বিলির সঙ্গী একেবারেই কমে যায়, কারণ তারা সকলে বিলির এগেনস্টে চলে যায়। শুধু বাকি থাকে পিটার, যেখানে তাদের ছিল না কোনো বড় বাজেট, ছিল শুধু কম্পিউটার স্ক্রিনে প্লেয়ারদের ডেটা। অপরদিকে আমরা দেখি বিলি তার পার্সোনাল লাইফেও ব্রোকেন রিলেশনশিপে রয়েছে। তার ওয়াইফ তাকে ছেড়ে অন্য একজনের সাথে লাইফ স্পেন্ড করছে। এমনকি বিলির মেয়ে, যার নাম ক্যাসি, সেও থাকতো তার মায়ের সাথে। বিলি মাঝে মধ্যেই তার মেয়েকে দেখতে যেত তার ওয়াইফের বাড়িতে। তেমনই একদিন মেয়েকে দেখতে এসে চলে যায় তার ওয়াইফের কাছে, কিন্তু তার ওয়াইফ জানায় ক্যাসি বাড়িতে নেই। তাই বিলি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। সে সময় বিলির ওয়াইফ তার টিমের হেরে যাওয়া নিয়ে তাকে সান্ত্বনা দিলে বিলি সাইলেন্ট থাকে। এর মাঝে ক্যাসিও চলে আসে। বিলি তখন তার মেয়ে ক্যাসিকে নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। বিলিকে ক্যাসি জানায়, বাবা, এবার যদি তোমাদের টিম আবারও হেরে যায় তাহলে কি তোমার চাকরি চলে যাবে? এটা শুনে বিলি জানতে চায় সে এই খবর কোথায় পেয়েছে। ক্যাসি জানায় সে ইন্টারনেটে দেখেছে। বিলি তখন তার মেয়েকে ইন্টারনেট থেকে দূরে থাকতে বলে, কারণ ইন্টারনেটে যা দেখানো হয় তার সবকিছু সত্য নয়। এখানে আমাদের বিলিকে একটি দল পরিচালনার পাশাপাশি একজন আদর্শ বাবার রোল প্লে করতেও দেখা যায়। সে একদিকে কারোর সাপোর্ট ছাড়াই তার কাজের সাথে যুদ্ধ করে যাচ্ছে, অপরদিকে নিজের মেয়েকে যথাসম্ভব কোয়ালিটি টাইম দেওয়ারও চেষ্টা করছে। এখানে বিলির মেয়ে মিউজিক প্র্যাকটিস করত, তাই সেদিন বিলি তাকে একটি গিটার কিনে দেয়। ক্যাসি বিলিকে তার দেওয়া গিটার প্লে করে একটি গানও শোনায়, আর এই গান শুনে বিলি অবাক হয়ে যায়, কারণ তার জানা ছিল না যে তার মেয়ে এত সুন্দর গান গাইতে পারে।
এরপর দেখা যায় বিলি এবং পিটার হিস্ট্রি গেমসের ইভেন্টে যোগ দেয়, যেখানে তারা আন্ডাররেটেড প্লেয়ারদেরকে ফাইনাল করার কথা জানায়। মিটিং থেকে বেরিয়ে বিলি ওই সকল আন্ডাররেটেড প্লেয়ারদের বাড়িতে গিয়ে তাদেরকে ইনভাইটেশন লেটার দিয়ে জানায় তারা যেন ওকল্যান্ড টিমের হয়ে খেলে। সেখান থেকে আসার সময় বিলির সাথে একজন সিনিয়র মেম্বারের দেখা হয়। তিনি বিলিকে বলেন, তোমরা যা করছো তাতে কোনোদিনও সফল হতে পারবে না, বরং তোমরা টুর্নামেন্টের সিনারিওই খারাপ করে ফেলবে। একথা শুনে বিলি জানাই, আমি একসময় নিজে বেসবল প্লেয়ার ছিলাম, নিজের খেলা শেষ করে আমি কোচের দায়িত্বও পালন করেছি, তাই আমি ভালো করেই জানি কোনটা করলে ভালো কোনটা করলে নয়। তখন তাদের দুজনের মাঝে কিছু কথা কাটাকাটির সৃষ্টি হয়। এখানে বিলিও খুব ভালো করেই জানতো যে এই টুর্নামেন্টে যদি তাদের টিম খারাপ পারফর্ম করে তাহলে তার এই চাকরি চিরতরে চলে যাবে। তখন বিলি ও পিটারকে সমর্থন করার মতো কেউ ছিল না, কিন্তু তারপরও বিলি নিজের চাকরিকে সূচের ডগায় রেখে যুদ্ধ শেষ করতে নেমে পড়ে। যা হবে দেখা যাবে। অবশেষে টুর্নামেন্টের দিন চলে আসে। খেলা শুরু হতেই বিলি খেলা না দেখার জন্য আড়ালে চলে যায়। এটা সে তার প্রত্যেক ম্যাচেই করে আসছে, কারণ বিলি মনে করত সে তার টিমের যতগুলো ম্যাচ দেখেছে কোনো ম্যাচেই তারা ভালো পারফর্ম করেনি। বিলির এই অদ্ভুত স্ট্র্যাটেজি দেখে পিটার কিছুটা অবাক হয়, কিন্তু সমস্যাটা বাদে তখন যখন বিলির টিম আবারও একের পর এক সকল ম্যাচ হারতে শুরু করে। আবারও ব্যাড পারফরমেন্সের কারণে সবাই বিলির নতুন নিয়মে প্রশ্ন তুলতে শুরু করে। তারা জানায় কম্পিউটার স্ক্রিনে প্লেয়ারদের ডেটা দেখে কখনোই প্লেয়ারদের মাঠের অ্যাবিলিটি বোঝা যায় না। এ কারণে সকলে বিলিকে নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু এর কিছুদিন পর আবারও তাদের টিমের ম্যাচ শুরু হয়। এই ম্যাচগুলোতে ওকল্যান্ড অ্যাথলেটিক্স ভালো পারফর্ম করতে শুরু করে। তারা বড় বড় টিমকে হারিয়ে একটানা 19টি ম্যাচে সফলভাবে জয়লাভ করে। তখন আমেরিকার ইতিহাসে মাত্র 2টি টিমই এমন ছিল যারা এত বড় স্ট্রিকের মালিক হতে পেরেছিল। আর এবার যদি তারা 20তম ম্যাচেও জয়লাভ করতে পারে তাহলে এটা এক বিশাল রেকর্ডে পরিণত হবে। অর্থাৎ বিগত 103 বছর আগে একটি দল একটানা 19টি ম্যাচ জিতেছিল, কিন্তু বিলির টিম যদি 20টি ম্যাচ জিততে পারে তাহলে 103 বছরের এই রেকর্ডকে তারা দুমড়ে মুচড়ে ভেঙে দেবে। আর সেটাই হয়। বিলির টিম 20তম ম্যাচেও জয়লাভ করে, সেই সাথে তারা নতুন রেকর্ডের মালিক বনে যায়। ম্যাচ জেতার আনন্দে ওকল্যান্ড সাপোর্টার্সরা প্রচণ্ড আনন্দিত হয়। গ্যালারি জুড়ে তাদের খুশির আমেজ ছড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে যায়, কারণ যে দলের উপর তাদের ভরসা ছিল না তারা আজ এক অবিশ্বাস্য রেকর্ডের মালিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা ফাইনাল ম্যাচটিতে অল্প একটুর জন্য হেরে যায়। এ কারণে বিলি পুরোপুরি খুশি হতে পারছিল না, কারণ সে ভেবেছিল এবার হয়তো তারা ঠিকই চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু হেরে যাওয়া সত্ত্বেও মানুষ এবার বিলির এই টিমকে আর দুধ ভাত মনে করে না। তো একদিন বোস্টন রেড সক্স নামক একটি বড় টিমের মালিক বিলিকে তার টিমের জেনারেল ম্যানেজার বানানোর প্রস্তাব দেয়, যেখানে তারা বিলিকে অফার করে তাকে প্রতি বছর $12.5 মিলিয়ন দেওয়া হবে। কিন্তু বিলি এই অফার ডিনাই করে দেয়, কারণ তার টাকার প্রতি কোনো লালসা ছিল না। নিজের টিমের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা ও ইমোশন, যার কাছে টাকা ছিল অতি তুচ্ছ কিছু। যদিও এরপরে রেড সক্স টিমই বিলি ও পিটারের এই স্ট্র্যাটেজি ফলো করেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। কিন্তু বিলি ও পিটারের এই নতুন বুদ্ধি যা বেসবল প্লেয়ার সিলেকশনের পুরো থ্রেশহোল্ড বদলে দিয়েছিল সেটা সকলের অগোচরে চলে আসে। মানুষ চ্যাম্পিয়ন রেড সক্সকে নয়, বরং স্ট্র্যাটেজিক বিলি ও পিটারকে প্রশংসার সাগরে ভাসাতে থাকে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়। হয়তো আপনাদের মুভিটি দেখে কিছুটা অসম্পূর্ণ ফিল হচ্ছে, কিন্তু মুভিটিকে এইভাবেই সাজানো হয়েছে। আর এটা বর্তমান ওয়ার্ল্ডের মোটিভেশনাল মুভির তালিকায় টপ 10-এর ভেতর রয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মুভিটিকে একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছিল, যেখানে আমাদেরকে শেখানো হয় যে তার জন্য সব সময় পকেটে কোটি টাকার প্রয়োজন হয় না। মাঝে মাঝে শুধু রুল ব্রেক করে সিস্টেম বদলে দেওয়ার জেদ আর নিজের উপর আত্মবিশ্বাসটাই যথেষ্ট। দুনিয়া আপনাকে আপনার সামর্থ্য দিয়ে বিচার করবে, কিন্তু আপনি দুনিয়াকে জবাব দেবেন আপনার রেজাল্ট দিয়ে। তাই নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আর আপনারা যদি দেখতে চান বিশ্ববিখ্যাত ফাস্ট ফুড চেইন শপ ম্যাকডোনাল্ডসের সফলতার সেই অবিশ্বাস্য সত্য কাহিনী, তাহলে এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সো লাইক দিস ভিডিও if you enjoyed, subscribe to our channel for new the steps of videos. I'll see you next time. Till then, take care. Bye bye.